গাড়িটাকে গলির মুখে পার্ক করে ভদ্রলোক হাঁটা দিলেন ভেতরে। ভর দুপুর বেলা, রোদ ঝলমল আকাশ। দুপাশের বাড়িগুলোর নাম্বার দেখতে দেখতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন তিনি। হাতের চিরকুটের সঙ্গে বাড়ির নাম্বারটা মিলিয়ে রোয়াকের ওপর উঠে চাপ দিলেন কলিং বেলে। বাংলা সাহিত্যের আরও একটি নতুন গোয়েন্দা চরিত্রকে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে রহস্য আর রোমাঞ্চের টিম। আজকের গল্প শুনে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা করতে বলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন আপনাদের এই প্রিয় রহস্য আর রোমাঞ্চকে। কিছু পরেই চাকর গোছের ছেড়ে দরজা খুলে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, আচ্ছা, লাহিড়ী মশাই আছেন? সৌম্য দেখা দিল ছেলেটির মুখে। সংক্ষেপে বলল, আছেন বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক ঘরের ভেতরে পা রাখলেন, কিন্তু বসলেন না। ঘরভর্তির সার সারা আলমারিতে নানা বিষয়ের বই, সেগুলোকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। এক সময় তার কানে এলো, কাকে চাই? আমি লাহিড়ী। পিছু ফিরলেন ভদ্রলোক। সামনেই এক লম্বা দোহারা চেহারার মানুষ, মাথা ভর্তি এক রাশ পাকা চুল, দুদিকে চোয়াল বেয়ে নেমে আসা সুন্দর এক মুখ দাড়ি, টিকলো নাকের ওপর মোটা ফ্রেমের চশমা। সব খুঁটিয়ে দেখার পর ভদ্রলোক বললেন, আমায় চিনতে পারছেন? আমি বিজয় বোস, বোস অ্যান্ড সন্সের। আর বলতে হবে না, বসুন। অনেক দিনকার ছাড়াছাড়ি হলেও স্মরণশক্তি আমার খুব একটা খারাপ নয়। তা কি ব্যাপার বলুন তো? একটা সেন্টার টেবিলকে মাঝে রেখে দুজন এবার মুখোমুখি। বিজয়বাবু বললেন, বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। আমার দুর্ভাগ্য যে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেলাম না। চুপ করে থাকলেন লাহিড়ী মশাই, একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। এই অনুযোগ বিজয়বাবু করতে পারেন। একটানা 12-13 বছর বোস অ্যান্ড সন্সের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলেন তিনি। সেটা অবশ্য তার বাবার আমলে। তারপর চাকরি আর ভালো না লাগায় চাকরিটা ছেড়ে দিলেন। পড়াশোনা নিয়েই থাকতেন, আর বিশেষ আকর্ষণ ছিল অপরাধ তত্ত্বের ওপর পড়াশোনা। বেশ, এবার বলুন তো হঠাৎ আমার কাছে কেন? বলছি, তবে তার আগে বলি, দয়া করে আমাকে আপনি বলবেন না, ওতে আমার কুণ্ঠা আরও বাড়ছে। স্মিত হাসি দেখা দিল লাহিড়ী মশাইয়ের মুখে। বললেন, না তা নয় হলো, কিন্তু ব্যাপারটা কি? মুখ দেখে তো মনে হয় খুব একটা দুশ্চিন্তায় আছো। হাঁপ ফেলে বাঁচলেন বিজয় বোস। ভূমিকার প্রয়োজন হলো না, বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, সত্যিই খুব বিপদে আছি। বিপদ? কী ধরনের বিপদ? যতখানি জানি, আমাদের ফ্যাক্টরিতে যখন হাই টেনশন লাইনে কাজ হয় এবং পাওয়ার ট্রান্সফরমার রুম তৈরি হয়, সে সময় বাবার পাশাপাশি থেকে আপনি সমস্ত কাজ দেখাশোনা করেছিলেন। ঘাড় নাড়লেন লাহিড়ী মশাই। সে লাইন আর ট্রান্সফরমার রুম এতকাল সেখানেই ছিল। এখন ফ্যাক্টরি আরও বড় হচ্ছে, ফলে নতুন পাওয়ার হাউস তৈরি করা লাগে। ট্রান্সফরমার রুমটা ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কাজও শুরু হয় সেইভাবেই, কিন্তু এমন একটা ঝামেলায় পড়ে গেলাম যে সমস্ত কাজ বন্ধ করে ছুটে আসতে হলো আপনার কাছে। ঝামেলা কী রকম? পুরনো পাওয়ার হাউসের মেঝে খুঁড়ে ট্রান্সফরমার ওঠাতে গিয়ে দেখা যায় ওটার দিকে কুলিরা কাজ বন্ধ করে দেয়। আমি সেই সময় ব্যাংক থেকে ফিরে এসে নিজের রুমে বসে আছি। একটা বাজে খবর আমার কানে আসতে আমি সেখানে ছুটে গেলাম। দেখলাম সত্যিই তাই, মাটির তলে একটা মানুষের কঙ্কাল। হ্যাঁ, কি বললে? চোখ দুটো বড় বড় করে বলে উঠলেন লাহিড়ী মশাই।
বুঝলাম। তারপর? বাধ্য হয়েই কাজ বন্ধ করে দিতে হয়। এমন ব্যাপার যে আমরা আশা করিনি। কোনো রকম পুলিশি ঝামেলাও আমরা যেতে চাই না, তাই আপনার কাছে ছুটে আসা। মানে সেই সময় আপনি তো বাবার পাশাপাশি ছিলেন। কি এমন ঘটেছিল যার ফলে ও জিনিস বেরিয়ে পড়তে পারে? আজ বাবা থাকলে না হয় তার মুখেই আর জানতে পারতাম, কিন্তু এখন আপনি ভরসা। চিন্তার রেখা ফুটে উঠল লাহিড়ী মশাইয়ের কপালে। স্মৃতির ঘরে কয়েক মিনিট ঘোরাঘুরি করে বললেন, তেমন কিছু ঘটলে তো আমার মনে পড়ে। একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন না। তোমার যদি আপত্তি না থাকে, একবার আমি তোমাদের ওই কারখানায় গিয়ে ব্যাপারটা সরজমিনে দেখতে চাই। কি যে বলেন, এটা তো আমার একটা পরম পাওয়া। উঠে পড়লেন লাহিড়ী মশাই। তুমি তুমি বসো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিছু পরেই বেরিয়ে পড়ল দুজনে। গড়িটুকু হেঁটে চড়ে বসলেন গাড়িতে। ঝড়ের বেগে গাড়ি ড্রাইভ করে বিজয়বাবু এসে দাঁড়ালেন ফ্যাক্টরির গেটে। অনেক কিছুর অদরবদর চোখে পড়লেও পুরানো আমলের একজন সুপারভাইজার সেখানে দাঁড়িয়েছিল। সসম্ভ্রমে লাহিড়ী মশাইকে নমস্কার করে তাকে নমস্কার জানালেন। সুপারভাইজারের দিকে তাকিয়ে বিজয়বাবু বললেন, আচ্ছা তুমি এদের একটু অন্যত্র নিয়ে যাও তো। বুঝতে তো পারছেন আমরা একটা ডিসিশনে আসতে চলেছি। সুপারভাইজার ভদ্রলোকটি কুলিদের নিয়ে সেখান থেকে সরে যায়। লাহিড়ী মশাই পায়ে পায়ে এগিয়ে গেলেন। সামনে একটা বিরাট গর্ত খোঁড়া হয়েছে। ঘুরে ঘুরে দেখ সেটা চারপাশ। তারপর গর্তের ধারে জড়ো করা মাটির ওপর বসে পড়লেন লাহিড়ী মশাই। দীর্ঘকাল মাটির নিচে চাপা থেকে প্রায় এক প্রকার নষ্টই হয়ে গেছে একটা কাঠের বক্স। তার ভেতরে একটা কঙ্কাল হাঁটু মোড়া অবস্থায় আনার এভাবে পড়ে আছে। লাহিড়ী মশাই একদৃষ্টে তাকিয়ে রইলেন সেটার দিকে। অনেক পরেই বিজয় বোসের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার অফিসে ম্যাগনিফাইং গ্লাস আছে বা ওই জাতীয় কিছু? একটু ভেবে বিজয়বাবু বললেন, হ্যাঁ আছে, এনে দেবো। দাও তো, সুবিধা হয় তাহলে। বিজয়বাবু চলে যেতে গর্তের ভেতরে নিয়ে পড়লেন লাহিড়ী মশাই। কাছ থেকে খুঁটিয়ে দেখতে গিয়ে কয়েকটা বোতাম তার চোখে পড়ল। বুঝলেন পরনের জামার প্যান্ট থেকে এগুলো খসে পড়েছে। ঝুঁকে পড়ে কয়েকটা কুড়িয়ে নেবেন, এমন সময় একটা রংচটা পাকা খেয়ে যাওয়া মানিব্যাগ চোখে পড়ল। সেটাকে কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখে পকেটে রেখে দিলেন। তারপর কঙ্কালটার হাত আর পা নাড়াচাড়া করে দেখতে লাগলেন। মধ্যমায় ঝুলঝুল করে লেগে আছে একটা সোনার আংটি। দিনের আলোয় সেটা মিনে করা যে অক্ষরটি তখনও জলজল করছে। আরও কি, ঠিক তারই পাশের তর্জনী কিন্তু নেই, একেবারে গোড়া থেকে কাটা। আংটিটা খুলে নিয়ে পকেটে পুরে নিলেন লাহিড়ী মশাই। বিজয় বোস ফিরে এসে দেখলেন লাহিড়ী মশাই নেমে দাঁড়িয়েছেন গর্তের ভেতর। রিডিং গ্লাসটা তার সামনে বাড়িয়ে দিলেন। এটাই হবে? খুব খুব হবে। বলতে কি তখন আর লাহিড়ী মশাই কিছুই দেখার বাকি নেই। দেখবার তা তিনি আগেই দেখে ফেলেছেন, এখন শুধু অভিনয় মাত্র। তাই বিজয়বাবুর সামনে ম্যাগনিফাইং গ্লাসটি নিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে দেখতে লাগলেন। তারপর বললেন, বেশ, চলো এবার তোমার অফিসে গিয়ে বসা যাক। নিজের চেম্বারে ফিরে বিজয়বাবু বললেন, বলুন এখন আমার কি করণীয়? কিচ্ছু না, কাজ বন্ধ রেখে কাল বিকাল পর্যন্ত একেবারে চুপচাপ থাকো। পাঁচকান না হওয়ার জন্য যে ব্যবস্থা তুমি নিয়েছো তা একেবারে সঠিক সিদ্ধান্ত। তবে ও বিষয়ে আরও সতর্ক হওয়া দরকার ছিল। কাল বিকালে আমি আবার আসব। আশা করি তখন তোমায় একটা নতুন কিছু বলতে পারবো। বিজয়বাবুর গাড়ি লাহিড়ী মশাইকে গলির মুখ পর্যন্ত ছেড়ে দিয়ে আসে।
বাড়ি ফিরে সেই যে তিনি পড়ার ঘরে গিয়ে ঢুকলেন, সেখান থেকে আর নড়লেনই না। সামনে টেবিলের ওপর রাখা সেই মানি ব্যাগ আর তার ভেতরে থাকা পাওয়া 15 বছর আগেকার একটা জরাজীর্ণ টেলিগ্রাম, আর তার পাশে পড়ে থাকা কঙ্কালের আঙুল থেকে খুলে নেওয়া আংটি। 15 বছর আগেকার কিছু কিছু মুখ আর ঘটনা মনে করার চেষ্টা করতে লাগলেন লাহিড়ী মশাই। সব কিছুকে চলমান ছবি করে তুলতে চাইছেন মনের পর্দায়। সন্ধে পেরিয়ে রাত বাড়ল। মেয়ে এসে খাবার ঢাকা দিয়ে গেল পাশের টেবিলে। দেয়াল ঘড়িতে একসময় রাত 12টার ঘণ্টা বাজল। তখনও নির্বাক ছবির মিছিল চলেছে লাহিড়ী মশাইয়ের মনে। 15 বছর আগে বোস অ্যান্ড সন্সের যে মানুষগুলো ঘুরে বেড়াতো তার চারপাশে, সকলে একে একে দেখা দিয়ে গেল। অনেক পরে একটা দীর্ঘশ্বাস ফেলে লাহিড়ী মশাই উঠে দাঁড়ালেন। রাতের খাবারের সামান্য কিছু মুখে তুলে বিছানা নিলেন তিনি। পরবর্তী পর্যায়ের কাজগুলো কিভাবে শেষ করবেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন একসময়। পরদিন সকাল 8টা নাগাদ সে মানুষ আবার বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। আগের দিনে লাহিড়ী মশাই এখন আর তিনি নন। চেহারায় কিছুটা পরিবর্তন এসছে। পরনে শরীরের থেকেও ঢিলে ঢালা পোশাক, মাথার সাদা কালো চুলগুলো একেবারে অবিন্যস্ত। দেহটাও গতকালের মতো সোজা নয়, একটা ছড়ির মতন ভর করে কিছুটা ঝুঁকে পড়েছেন সামনের দিকে। পাগুলো পড়ছে যথেষ্ট এলোমেলোভাবে, কেননা এমনি কাশির ধমক যে ভালোভাবে পা ফেলবেন তার ক্ষমতা নেই। কোনো রকমে গলির মুখ পর্যন্ত হেঁটে গিয়ে একটা ট্যাক্সি ধরলেন। নামলেন গিয়ে কদমতলা বাজারের কাছে। বাসস্ট্যান্ডটা ডান হাতে দেখে বাঁ হাতের একটা গলির ভেতর ঢুকে পড়লেন। পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন তিনি। পাশেই ছিল একটা মুদিখানা দোকান। সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এইটাই তো প্রতাপ মিত্তিরের বাড়ি? দোকানদার কি একটা যেন ওজন করছিল, মুখটা না তুললে জবাব দিল, হ্যাঁ। আচ্ছা, 2-3 বছর আগে বম্বে থেকে ফিরে ইনি কি দাসনগরে ইলেকট্রনিক্সের কারখানা গড়েছিলেন? মানে অত খবর রাখি না মশাই, তবে লোকে ওই রকমই বলে। ওইটুকু খবরই যথেষ্ট। সরে এলেন লাহিড়ী মশাই। গ্রিলের গেট ঠেলে রেয়াক, তারপর একটু গিয়ে দরজা দিয়ে দাঁড়াতেই একটা মানুষের ওপর তার চোখ পড়ল। মস্ত সেক্রেটারির টেবিলের ওপাশে বসে কি একটা ফাইলের ওপর ঝুঁকে রয়েছেন। ছায়া পড়তেই মুখ তুললেন। কে? না, উত্তরটা সঙ্গে সঙ্গে মুখে জোগালো না লাহিড়ী মশাইয়ের। কাশির ধমক তখন এমনি প্রবল যে দম বন্ধ হয়ে আসার দাখিল। তবে পা দুটো তার থেমে রইল না। একেবারে গিয়ে দাঁড়ালেন টেবিলের সামনে। কোনো রকমে টেবিলের ওপর দোয়াতে ভর দিয়ে নিজেকে সামলে বললেন, আমাকে দেখে নিশ্চয়ই আর চিনতে পারছো না। শরীরটা একেবারে ভেঙে গেছে। আমি দীননাথ গোস্বামী, সাঁতরাগাছির বোস অ্যান্ড সন্সের একজন কাজ করতাম। মানে বোস অ্যান্ড সন্স? ভাবনা দেখা দিল প্রতাপ মিত্তিরের মুখে। চিনে ওঠার চেষ্টায় ছোট হলো চোখ দুটো। তারপর হঠাৎ হাতের ফাইলটা পাশে ছেলে দিয়ে চিৎকার করে বললেন, ও! উঠে দাঁড়ালেন টেবিলের সামনে। হ্যাঁ হ্যাঁ, দীননাথ গোস্বামী, এবার আমার মনে পড়েছে বটে। বসো বসো। তা এই কি চেহারাগুলো যে তোমার? উত্তর দেবেন কি? কাশির ধমকে চেয়ারে বসাও বুঝি সম্ভব না লাহিড়ী মশাইয়ের কাছে। প্রতাপবাবু বললেন, তারপর কি খবর বলো? ও, কতদিন পরে দেখা বলো দেখিনি। শুনতে পাচ্ছি সেদিনকার বোস অ্যান্ড সন্স আজকে অনেক বড় কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। ততক্ষণে চেয়ার নিয়েছেন লাহিড়ী মশাই। কাশির বেগ সামলাতে সামলাতে কোনো রকমে বললেন, তা ঠিক। তব সকলে কে কেমন আছেন বলেন? আপনি যাদের চিনতেন তার আজ কেউ নেই।
লাহিড়ী মশাই ছেড়ে গেছেন। সিনিয়র বসু অকালে দেহ রেখেছেন। এখন তার ছেলে বিজয়বাবু রাজত্ব চলছে। সে দিনকাল আর নেই। এমনই হয়, রাজার বদল হলেই অনেক কিছুরই পরিবর্তন হয়। বেশ, কি খাবে বলো, চা না কফি? তা যা বলেছেন। অন্যমনস্ক লাহিড়ী মশাই তারপরে হুঁশ ফিরে বললেন, কি যেন বললেন? চা না কফি? আমার দুটোই চলে। এখন আপনি যেটা পছন্দ করবেন সেটাই। প্রতাপ মিত্তির উঠে গেলেন ঘরের ভেতরে। কিছু পরে ফিরে এসে নিজের চেয়ারে বসতে বসতে বললেন, পুরনো কথা সময় অসময় প্রায়ই মনে পড়ে। আমি তোমাদের ভুলিনি। বলা কি এত সহজ? এবার নিজেই পুরনো কথায় চলে গেলেন লাহিড়ী মশাই। এক সময় আপনি তো ওখানকার সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তো? হ্যাঁ, আর আপনার জুনিয়র ছিল আঙুল কাটা জগন্নাথ। পেছনে লোকে যাকে বলতো ঠুটো জগন্নাথ। ঠিকই বলেছ। তোমার মনে আছে দেখছি। থাকবে না? মানুষটা কি কম জ্বালাতন করতো সকলকে। যেমন বদ মেজাজ, তেমনই দুর্ধর্ষ, আর তেমনই দুর্মুখ। একবার তো দেখেছি লাহিড়ী মশাইয়ের সঙ্গে প্রায় হাতাহাতি হয়ে যাবার উপক্রম। চুপ প্রতাপ মিত্তির। লাহিড়ী মশাইয়ের মুখে তখন কথার ফোয়ারা। শুনেছিলাম দেশ থেকে ওনার মায়ের নাকি একটা টেলিগ্রাম এসেছিল। সেই দিনই ছুটি নিয়ে দেশে যেতে হয়। সিনিয়র বোস ছুটির স্যাংশন করেননি, অথচ লাহিড়ী মশাইয়ের ওপর ওর হতবম্বী। সে মাসের মাইনে আর কিছু অ্যাডভান্স, আর সেই দিনই চাই। হ্যাঁ, তাও 1970 সাল, বললেন প্রতাপ মিত্তির। বাংলাদেশে তখন মুজিবুর রহমানের আন্দোলন চলছে। সেই জন্যই তো বোধহয় মা বাবার চিন্তায় মাথাটা খারাপ ছিল। যাই হোক, আপনার সঙ্গে নিশ্চয়ই কখনো কোনো খিটিমিটি বাঁধেনি। চশমার আড়ালে এবার অন্তর্বর্তী হয়ে উঠল লাহিড়ী মশাইয়ের দৃষ্টি। প্রথমটা একটু অন্যমনস্ক হয়ে পড়লেও নিজেকে সামলে নিলেন প্রতাপ মিত্তির। বললেন, ইস, বাঁধেনি আবার? মানুষের স্বভাবটাই ছিল ওই রকম, কারোর সঙ্গে বনিবনা হতো না। এই যে তখন বললেন দুর্মুখ, বাক্যে শুনলে মেজার সামনে রাখা ভার। ইস, তাহলে তো সিনিয়র হয়েও আপনাকে আর তার বচন শুনতে হয়েছে। মানে সে কথা বলতে, বিনা ছুটিতেও সে চলে যায় বাংলাদেশে। যেদিন ভোরে গেল তার আগের দিন সমস্ত রাত কি ঝগড়াটা না করলো আমার সাথে, মনে পড়লে খুব দুঃখ লাগে। তা সেই দিন রাত্রে দুজনে একসঙ্গে নাইট শিফটে উঠেছিলেন না? হ্যাঁ, তখন ফ্যাক্টরিতে হাই টেনশন লাইন বসছে। ট্রান্সফরমার রুমে ইমিডিয়েট লিস্ট শেষ করার দরকার। কাজের তখন যাকে বলে দারুণ চাপ। তা আপনার সঙ্গে বেঁধেছিল কি নিয়ে? ওই দেশে যাওয়ার ব্যাপারটাকে নিয়ে। ছুটি পাইনি, লাহিড়ী মশাই টাকা দেননি, অথচ দেশে তো যাবেই। আমার কাছে কিছু তার গচ্ছিত ছিল, আমার ওপর চাপ। সেই রাত্রি তাকে নাকি টাকাটা তুলে দিতে হবে। অন্যায়, খুব অন্যায়। অল্প না হলেও না হয় কথা ছিল। গড়ানো জলে আরও জল ঢেলে দিলেন লাহিড়ী মশাই। তারপর বললেন, টাকার অঙ্কটা নিশ্চয়ই খুব একটা কম ছিল না। কম কি, ধরুন প্রায় 1012 টাকা। বলতে গেলে তখনকার দিনে অনেক টাকা মশাই। গচ্ছিত রাখলেও মাঝরাত্রিতে অত টাকা জোগাড় করে দেওয়া সহজ কাজ নাকি? আসলে মাথার গরম লোকেদের অগ্রপশ্চাৎ জ্ঞান কমিয়ে দেয়। তা এখন সে কোথায় কিছু জানেন নাকি? না, সেই যে গেছে, তারপর বোধহয় আর ফেরেনি। বোধহয় বলছেন কেন? এই জন্য যে তারপর আমিও আর জগন্নাথের খবর পাইনি। তাছাড়া আমিও এখানে বহুকাল ছিলাম না, 12 বছর ওপর বম্বেতে কাটিয়ে আসি। একটা সরব আক্ষেপ বেরিয়ে এলো লাহিড়ী মশাইয়ের মুখ দিয়ে। অনেক পরে বললেন,
সেই ডামাডোলের সময় চলে গেল মানুষটা। এ জানে কেমন আছে। মানে থাকবে কি? আমার মনে হয় সে আর বেঁচে নেই। বাংলাদেশে তখন যা অবস্থা, টিক্কা খাওয়ার গুলিতে না হয় শেষ হয়ে যাবে। বিচিত্র নয়। কথা বলার ক্ষমতা নেই। মাথা নাড়লেন লাহিড়ী মশাই। পকেট থেকে রুমাল বার করতে গিয়ে হাতে উঠে এলো একটা মানি ব্যাগ, টেলিগ্রামের বিবর্ণ কাগজটা আর একটা আংটি। সেগুলো টেবিলের ওপর রেখে রুমালটা নিয়ে চেপে ধরলেন মুখে। সহজভাবেই প্রতাপ মিত্রের দৃষ্টি গিয়ে পড়ল টেবিলের ওপর রাখা জিনিসগুলোর ওপর, এবং তারপরেই হঠাৎ বিরাট পরিবর্তন এলো তার চোখে মুখে। তার দৃষ্টি তখন আটকে গেছে আংটির মিনে করা যে অক্ষরের ওপর। মুখের প্রতিটি রেখা কুঁচকে যাচ্ছে, পরিষ্কার আতঙ্কের ছাপ। বড় বড় চোখ, কুচকোনো ভ্রু, কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রতাপ মিত্রের গলা চিরে অস্ফুট বেরিয়ে এলো, কি এ কি? ঠিক সেই সময় ভেতর থেকে চা বা কফি নিয়ে কাজের লোকটি এসে হাজির হলো। লাহিড়ী মশাই জিনিসগুলো পকেটে রাখতে রাখতে চটপট উঠে দাঁড়ালেন। ওনাকে দেখো, উনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছেন। লোকটিকে মালিকের দিকে নজর দিতে বলেই রুয়াক পেরিয়ে রাস্তায় নেমে পড়লেন লাহিড়ী মশাই। এখন আর লাঠির ওপর ঝুঁকে নেই শরীরটা, সেটাকে ছড়ির মতো নাচাতে নাচাতে দ্রুত পথ হাঁটছেন তিনি। ক্যাশের টেপ রেকর্ডারটা একবার স্পর্শ করে বন্ধ করলেন। ওটাই স্ট্রং এভিডেন্স। এখনই একবার থানায় যাওয়া লাগবে। আপনারা শুনছিলেন শ্রী সুকুমার ভট্টাচার্য রচিত গল্প লাহিড়ী মশাই। গল্প শেষে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটি করতে বলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চকে। নমস্কার।